দেখলেই স্পষ্টভাবে বোঝা যায় যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস কতটা ভয় পেয়েছে এবং তারা যে গদিতে থাকছে না এই প্রার্থী তালিকায় তার সবচেয়ে বড় প্রমাণ। কারণ যত দাগি আছে সব দাগিকে প্রার্থী তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করেছে। তার কারণ যারা চোর, যারা অসাধু, যারা দুর্নীতিগ্রস্ত, যারা গুন্ডামি করতে অভ্যস্ত, সেই সমস্ত লোকদের তৃণমূল কংগ্রেস বাদ দিতে পারেনি। অর্থাৎ পশ্চিমবাংলায় প্রার্থী তালিকার ক্ষেত্রেও কোনো নতুনত্ব দেখাতে পারেননি। দ্বিতীয় বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে মমতা ব্যানার্জি তার 15 বছরের উন্নয়নের কোনো খতিয়ান তুলে ধরতে পারেনি। কোনো উন্নয়নের গল্প নেই, শুধু গালিগালাজ, সেই এক ভাঙা রেকর্ড। ইলেকশন কমিশন বিজেপি, বাঙালি আর ওদের আরএসএস এর কিছু লোক এসছে, আমি তাদের শ্রদ্ধা করি যারা পুরনো আরএসএস। এখনকার যারা এসছে এরা তো 10 স্টার আরএসএস। এরা বসে বসে হরিয়ানা থেকে লোক নিয়ে এসছে, পিক অ্যান্ড চুজ। আগামীকাল কিন্তু 18 তারিখ, 18ই মার্চ। কি হবে তা জানি না, কিন্তু আগামীকাল কিন্তু সেই 18 তারিখ। কি বিষয় এর পিছনে লুকিয়ে রয়েছে সেই নিয়েই আলোচনা করতে একটু রাতের এই এপিসোডে আসলাম আপনাদের সামনে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। 90-এর দশক থেকে যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, রাজনৈতিক জীবন ইত্যাদি যারা এই আজকের দিন পর্যন্ত দেখছেন দীর্ঘদিন ধরে, যেমন আমরা, আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করবার জন্য তিনি যে সাংবাদিক সম্মেলনটি করলেন, এই রকম হতচকিত, কি বলবো, একটু হতাশ এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। যেখানে তার পুরো ভাষণটা, মানে প্রার্থী তালিকা ঘোষণা করবার আগে যেন মনে হলো যে সেটা তার বিদায়ী ভাষণ, মানে সেটা যেন একটা পদত্যাগ করার মতো ভাষণ, এবং প্রায় যেন মৌখিকভাবে মনের দিক থেকে যেন তিনি পদত্যাগ প্রায় করেই ফেলেছেন। সেই সঙ্গে তিনি আর একটা খুব বিশেষ ইঙ্গিত দিয়েছেন। সেটা কি কোনো প্রার্থনা, সেটা কি কোনো একটা মেসেজ? এই পয়েন্ট তিনটি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম কথা, মুখ্যমন্ত্রীর পুরো সাংবাদিক সম্মেলনটাতে কি হয়, একটা দল প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছে, বিরোধী দল না, শাসক দল। তাহলে শাসক দল কি করবে? সে তার এই যে এতদিন যাবৎ যে সমস্ত উন্নয়নের কাজকর্ম, এই সমস্ত তুলে ধরবার চেষ্টা করবে, এবং পাশাপাশি সেটা সমস্ত দলই করে থাকে, এবং শাসক দল সেটাতে আরো বেশি উদ্যোগী হয়। সেটা কি, আগামী দিনে আমাদের মূল কর্মসূচিগুলো কি, সবটা না পড়ে জানাক বা বলে জানাক, অন্তত প্রধান 1, 2, 3, 4 এইগুলো হচ্ছে আমাদের এই আগামী দিনে যদি আমাদের ভোট দিয়ে যেতান তাহলে আমরা এইগুলো রাজ্যের মানুষের জন্য আমরা করব, এই ধরনের কথাবার্তাগুলো থাকে। মানে মোট কথা হচ্ছে তার পিছনে সে কি করেছে এবং আগামী দিনে সে কি করতে চলেছে, এই একটা প্রজেকশন কিন্তু থাকে। তা না হয়ে আমরা পুরো মানে সাংবাদিক সম্মেলনটাতে কি দেখলাম, যেটা এই ইদানিং কালের মধ্যে দেখে আসছি, সেই এক এসআইআর, এক ইলেকশন কমিশনের বিরুদ্ধে বিষোদগার, বিজেপির বিরুদ্ধে বিষোদগার, এবং এই ধরনের মন্তব্য, যেগুলোর জন্য আমি বলছি যে তিনি প্রায় পদত্যাগ করবার মতো মেন্টালিটিতে চলে গেছেন হয়তো, যে তার থেকে ক্ষমতা কি বলে কেড়ে নিলেও তার ম্যান পাওয়ার আছে, মানে পাওয়ার কেড়ে নিলেও ম্যান পাওয়ার আছে। সুপার ইমার্জেন্সি জারি করে দেওয়া হয়েছে নাকি 4 মাস ধরে,
তার মানে প্রশাসন তার হাতছাড়া হয়ে গেছে, এটা ইঙ্গিত দিয়ে দিলেন উনি, যে প্রশাসনে ওনার আর কোনো কন্ট্রোল নেই। সেটা উনি নিজেই প্রকাশ্যে জানিয়ে দিলেন। এর একটা কথাও তো আমরা নিজেরা বলছি না, হয়তো ওনার কথাটা এখানে ভিডিও দেখিয়ে দেখিয়ে বলছি না, কিন্তু সাংবাদিক সম্মেলনটা শুনলে এই ধরনের, মানে তার কাছাকাছি এই ধরনের কথাগুলো উনি বলেছেন। তার সঙ্গে তিনি আর কি বলেছেন, তার সাথে মানে এই আগের এপিসোডগুলোতে এটা নিয়ে আলোচনা করছিলাম, এখানে জাস্ট যারা সেটা দেখেননি তাদের জন্য দুটো মিনিট জাস্ট সেগুলো বলে দিচ্ছি। আরো বলেছেন যে এই যে এত বাহিনী এখানে চলে এসেছে, তাদের খেতে দেবে কে, তাদের রান্নার গ্যাস দেবে কে, তারপরে এই যে ইলেকশন কমিশন যে অফিসিয়ালদের সরিয়ে দিয়েছে কাজ থেকে, বাঙালি অফিসিয়ালদের সরিয়ে দিয়েছে, নন বেঙ্গলি অফিসিয়ালদের সরিয়ে দিয়েছে, এবং অফিসিয়ালদের সরিয়ে দিলে কোথাও যদি কি বলে আগুন লাগে কে দেখবে, কোথাও জল লাগলে কে দেখবে, কোথাও যদি লোডশেডিং হয়ে যায় সেটা কে দেখবে, কারণ যারা ছিলেন তারা তো এই ব্যাপারগুলো চিনতেন, কোথায় কি কি দরকার। যেন আমি এটা আগের সাথে বলেছি যে মানে সরকারি অফিসিয়ালের কোনোদিন কোনো ট্রান্সফার হয় না, ৬ বছর একজন অফিসিয়ালি একটা সিটের মধ্যে থাকে, যদি সে রিটায়ার হয়ে যায় তাহলে সেই মানুষ জল পায় না, বিদ্যুৎ পায় না, খাবার পায় না। নাকি ইলেকশন কমিশনের আগে ভারতবর্ষে কোনোদিন ভোট করেনি আর কোনোদিন কোনো অফিসিয়ালকে ট্রান্সফার করেনি। তেমনি এর সাথে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, যেটা খুব ভয়ের, যে এটা নাকি একটা পরিকল্পনা, ষড়যন্ত্র, বিজেপির পার্টি অফিস থেকে নাকি নির্বাচন কমিশন এই সমস্ত তালিকা তৈরি করছে এই অফিসিয়ালদের। এবং উনি এটা মেনশন করেছেন প্রকাশ্যে যে ঈদের আগে কেন এদেরকে এইভাবে সরানো হলো। ওনার কোট আনকোট দাঙ্গা কথাটা ইউজ করেছেন উনি, সেটা লাগিয়ে দেওয়ার চেষ্টা কি। এই নিয়ে পুরো সাংবাদিক সম্মেলন যাওয়ার পরে আসলো আবার সেই এসআইআর প্রসঙ্গ, প্রচুর নাম বাদ গেছে, এবং মনে করালেন যে মামলাটা কিন্তু এখনো সুপ্রিম কোর্টে আছে। আমরাও জানি মামলাটা সুপ্রিম কোর্টে 23 তারিখে আছে, কিন্তু এই যে বিপুল টালবাহানার ফল এখন ওনাদেরকেই তো ভুগতে হচ্ছে। যদি ঠিক টাইম মতো এসআইআর এর এই ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্টগুলো না বেরোয় 6 এপ্রিলের মধ্যে, যেটা আজ পর্যন্ত ডাটা 20 লক্ষ মতো কমপ্লিট হয়েছে, এবং যেটা সিইও নিজে জানিয়েছেন যে 1 লক্ষের মতো এক দিনে কমপ্লিট হচ্ছে, তাহলে আপনারা অঙ্কের হিসেবে বলুন আজকে থেকে 6 এপ্রিল কদিন হয় গুনে, আজকের ডেট থেকে 20 দিন হয়। তাহলে সিইও নিজে জানাচ্ছেন যে দিনে 1 লক্ষ মতো করে হচ্ছে বা একটু কম বেশি হচ্ছে, তা সব দিনই যে সমান হবে এমনটাও নিশ্চয়ই কোনো কথা না। তাহলে ওই উনি যেটা বলেছেন সেই অঙ্কের হিসেবে আরো 20 লক্ষ হবে, মানে 40 লক্ষ হবে। তাহলে আরো 20 লক্ষ পেন্ডিং থাকবে, এবং সেই সময় নির্দিষ্ট সময় যদি ইলেকশন না হয়, যেটা নিয়ে মানুষের ভাষা আমরা প্রথম ব্রেক করেছিলাম, বলেছিলাম যে ইলেকশন 23 এবং 29-এ হওয়াটা প্রায় অসম্ভব, এবং রাজ্য অবধারিত রাষ্ট্রপতি শাসনের দিকে যাবে। সেটা ওনার পক্ষে কতটা সুখপ্রদ হবে, মানে নিজের কৃতকর্মের ফল এবার নিজেদেরকে ভুগতে হচ্ছে নাকি। কিন্তু এইবার আসবো আসল জায়গায়, এই সাংবাদিক সম্মেলনে, যেটা আমি আপনি জানি সেটা তো ওনারা আরো বেশি জানেন। সেটা কি? সেটা হচ্ছে এই সাংবাদিক সম্মেলনে নজিরবিহীন ভাবে, এটা কোনো একটা রাজনৈতিক কৌশলও হতে পারে, কিন্তু এই কথা মুখ্যমন্ত্রীর মুখ থেকে 2026 সালের ইলেকশনের আগে যখন তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করছে, সেই মঞ্চে বসে সেই দলের প্রধান নেত্রী তিনি বলবেন, এইটা ভাবাই যায় না। এবং সেটা তিনি করলেন। প্রশ্ন হচ্ছে করলেন, কিন্তু কেন করলেন? ঘটনা তো ঘটে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ঘটলো। সেটা কি? উনি এটা বললেন যে আমি আরএসএস কে পছন্দ করি বা করতাম। ভাবুন,
এ তো এত বড় হেডলাইন হওয়ার মতো মানে মন্তব্য। তারপরেই তিনি আবার যোগ করলেন যে এখনকার আরএসএস দের নয়, তিনি কি একটা তার নাম দিলেন, কি সার্চ পার্টি না কি আরএসএস না কি, এটা আমি ভালো শুনতে পাইনি। তাদের নাকি হরিয়ানা থেকে নিয়ে আসা হচ্ছে, তার মধ্যে নাকি একজন বড় লিডার আছেন তাদের, যার নাম নাকি টনসিল। এটা হয়তো ওনারা জানেন, আমি কি করে বা আমি আপনারা কি করে জান, হয়তো আপনারা জানতে পারেন। কিন্তু আরএসএস প্রসঙ্গ উঠলো কবে? যখন মুখ্যমন্ত্রী নিজে তৃণমূল কংগ্রেসের 294টা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করছেন বিধানসভা, সবচেয়ে ক্রুশিয়াল বিধানসভা নির্বাচনের আগে, হয়তো ওনার জীবনের সব থেকে কঠিনতম নির্বাচনগুলোর এক মানে নির্বাচন হতে যাচ্ছে এইটা। তখন প্রশ্ন হচ্ছে কেন আগামীকাল 18 তারিখ এক মহা গুরুত্বপূর্ণ দিন, সেটা আপনারা আশা করি স্মরণে রেখেছেন সকলে, সেই ইডি ভার্সাস আইপ্যাক কাণ্ড এবং মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়া, তার কর্ণধারের বাড়িতে গিয়ে ফাইল নিয়ে, ল্যাপটপ নিয়ে, ফোন নিয়ে চলে আসা, তৎপরবর্তীতে তার অফিসে যাওয়া, অফিস থেকে গিয়ে ফাইলপত্র একজন কর্মচারী হোক পুলিশ হোক তার হাত দিয়ে তার গাড়িতে নিয়ে চলে যাওয়া, যেটা নিয়ে বিস্তর জল ঘোলা হয় এবং সেটা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়। সুপ্রিম কোর্ট মানে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে, কড়া অবজারভেশন দেয় এবং সেই মামলার হিয়ারিং কিন্তু আগামীকাল রয়েছে। আগের মামলার ডেটটা মানে চেঞ্জ হয়েছিল, তার কারণ ইডি এবং তুষার মেহতা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়েছিলেন যে তাদের কিছু অ্যাডজয়নার বা এভিডেভিট দেওয়ার আছে, যদিও সেদিনই তারা সেটা দিয়েছিলেন বলে সূত্রের খবর, কিন্তু তৎসত্ত্বেও সেই ডেটটা পিছিয়ে 18 তারিখে ফিক্স হয়। সকল পক্ষের আইনজীবীদের সাথে বিচারপতিদের কথোপকথনের পরে এই 18 তারিখ স্থির হয় এবং আগামীকাল সেই হিয়ারিং এর আগেও কিন্তু ইডি এই রাজ্যে বেশ কটা রেড অপারেশন চালিয়েছে, যেটা যে মামলাটা নিয়ে শোনা যাচ্ছে যে ইডি সূত্রেই সেটা জানা গেছিল এবং সুপ্রিম কোর্টেও, যে কয়লা কেলেঙ্কারির একটা মামলা, কোল স্ক্যাম, তার মামলা এবং 7,400 কোটি টাকার একটা স্ক্যামের মামলা এবং গোয়া থেকে একটা টাকা হাওলা মারফত ট্রান্সফারের ব্যাপারে তারা আইপ্যাকের দপ্তরে সেই রেটটা করেছিল। ইডি বলছিল যে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওটাই ওনাদের স্ট্র্যাটেজি জায়গা, সমস্ত দলের স্ট্র্যাটেজি সেখানে তৈরি হয়, ওটা দলীয় কার্যালয়। কাজে ইডি গেছিল সেখান থেকে তথ্য লোপাট করে নিতে, চুরি করতে। আর ইডি সুপ্রিম কোর্টে জানিয়েছে যে মানে, এবং তাদের যে লিখিত ভার্সন সেটাকে যদি বাংলায় অর্থ করা হয় খানিকটা, যে প্রায় ডাকাতির কেস দিয়েছে ইডি মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাথে থাকা যে সমস্ত অফিসিয়ালরা সেখানে ছিলেন, পুলিশ কর্তারা সেখানে ছিলেন, প্রত্যেকের নাম সেই মামলাতে রয়েছে এবং মামলাটা কিন্তু সেটাও পেন্ডিং। মুখ্যমন্ত্রী যেমন আজকে স্মরণ করিয়ে দিলেন মানুষকে, ওই 23 তারিখের মানে এসআইআর এর মামলাটা কিন্তু পেন্ডিং, কিন্তু ক্ষতিও তাতেও যদি সেই মামলাতেও যদি টাইম পিছিয়ে যায়, ক্ষতি কি লাভ সে উনি বুঝবেন যদি রাষ্ট্রপতি শাসনের রাজ্য চলে যায়। আবার এটাও কিন্তু স্মরণে রাখার, কালকের মামলাটাও রয়েছে। কালকের মামলায় কি হবে সে তো সারা দেশ দেখতে পাবে, আদৌ কি হয়। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রীর মুখে আরএসএস মন্তব্য কেন? আর কোনো হিসেবে কি খাটছে না? কারণ মানুষের মধ্যে এর আগেও একবার চেষ্টা করা হয়েছিল সেটিং তত্ত্ব প্রচার করে দেওয়ার, এবং আমরা এই মানুষের ভাষা স্রোত থেকে বারবার করে বলতাম নট সেটিং, টাইমিং। টাইমিংটা খুব ইম্পর্টেন্ট রাজনীতিতে এবং প্রশাসনের ক্ষেত্রে। ভাবুন, এখন রাজ্যে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা নেই, রাজ্য ভর্তি প্যারামিলিটারি বা সেন্ট্রাল ফোর্স রয়েছে,
এখন নির্বাচন কমিশনের হাতে পুরো ফুল কন্ট্রোলে প্রশাসন, এমসিসি লাগু হয়ে গেছে, মানে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গেছে। এবং আগামীকালের মামলার যে অভিযোগগুলো, সেগুলো মানে এক প্রকার মানে সংবিধানকে চ্যালেঞ্জ করবার মতো একটি অপরাধের অভিযোগ ওনাদের বিরুদ্ধে। এবং সুপ্রিম কোর্ট বলেছিল যে একটি কেন্দ্রীয় সংস্থাকে যদি একটি রাজ্য সংস্থা এইভাবে বাধা দেওয়া যেতে পারে না, সেটা সেখানেই ক্লিয়ার হয়ে গেছিল। কিন্তু আমার কাছে এই মুহূর্তে যতটুকু সংবাদ, এই কোল স্ক্যামে বা আরো বিভিন্ন স্ক্যামে এই মুহূর্তে কিন্তু কারোর ওপর কোনো রক্ষা কবচ নেই সুপ্রিম কোর্টের। বাকিটা দর্শক আপনারা বিচার করবেন, আপনারাও ভাববেন, আপনারাও নজর রাখবেন, আমরাও নজর রাখবো। আর আপনারা বিশেষভাবে নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আপনাদের সুচিন্তিত মতামত পাঠান। আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের ভালোবাসায়, সাপোর্টে। এবং আপনারা যদি একটু মানে যে পরিমাণ মানুষ দেখছেন তারা যদি প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের চ্যানেল এগিয়ে যাওয়ার পক্ষে আমাদের আর একটু সহায়তা হয় সাবস্ক্রিপশনটার জন্য। সাবস্ক্রিপশনে কোনোই পয়সা লাগে না, একটু সাবস্ক্রাইবটা করে দেবেন প্রত্যেকে। এবং আগামী এই যেহেতু বলেছি যে ভোট তো চালুই হয়ে গেছে, মানে ভোটের কাঠি বেজে গেছে, এখন এরকম প্রচুর প্রচুর ঘটনা ঘটতে থাকবে, অনেক ইন্টারেস্টিং বিষয় আমাদের সামনে উঠে আসবে। সেই সমস্ত বিষয়গুলো আমরা নজর রাখবো, নজর রেখে সামনের এপিসোডগুলোতে আপনাদের জন্য নিয়ে আসছি। ততক্ষণের জন্য নমস্কার।